আমি একদম তোমাকে খোলাখুলি বলি দর্শকদের, যেটা নিয়ে বিতর্ক যে দিলীপ দার টিকিট নাকি শুভেন্দুবাবু কেটে দিয়েছিলেন, এরকমটা বলা হয়। আমি একদম খোলাখুলি বলছি, বাদ বিচারের কিছু নেই। অমিত শাহ যদি টিকিটটা ঠিক করে দেন, শুভেন্দু অধিকারী হোক বা শ্রমিক ভট্টাচার্য হোক, কারোর টিকিটটা কাটার ক্ষমতা হবে? হবে না তো। স্বাভাবিকভাবে ওনারা মনে করেছেন যে কাকে কোথায় টিকিট দেওয়া দরকার, এবার সেটা ব্যাকফায়ার করতে পারে। দেখো, সব এরকম অনেক এক্সপেরিমেন্ট হয়, অনেক এক্সপেরিমেন্ট তো হয়, তার হয়তো ব্যাকফায়ার করেছে, তারা বুঝতে পেরেছেন। 21শে জুলাই দিলীপ ঘোষ জয়েন করছে, এটা নিয়ে একজন সাংবাদিক একেবারে বলে দিল দিলীপ দা আসছে, দিলীপ দা জয়েন করবে, দিলীপ দার সাথে কথা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পুরো প্রচার করে দিয়েছে। এটা দিলীপ ঘোষকে ইচ্ছাকৃতভাবে পুরো ড্যামেজ করার জন্য করা হয়েছিল। একেবারে যে কাজ হয়নি সে কথা আমি বলবো না। অবশ্যই দিলীপ দাও সেই সময় যেভাবে একরোখা মনোভাব নিয়েছিলেন, তাতে তারও ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। আজকে দিলীপ দাকে বলছিলাম, তখন তিনি বললেন নেগেটিভ প্রচারটাও প্রচার ভালো হয়েছে, আমাকে দায়িত্ব দেয়নি, ভালো হয়েছে। তো উনি হচ্ছেন এরকম। এটা যাতে না হয় তার জন্য প্রথমেই একটা কমিটি তৈরি করা হয়েছে। কমিটির মাথায় রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আচ্ছা, এই কমিটির কাজ হচ্ছে, এখন কেউ চাইলেই কেউ ঝান্ডা ধরিয়ে দিতে পারবে না। আগের বার দিলীপ দা অনেককে ঝান্ডা ধরিয়েছিলেন, যে যেখানে পেরেছেন ঝান্ডা ধরিয়েছেন, কৈলাস বিজয়বর্গীয় ঝান্ডা ধরিয়েছেন। এখন কিন্তু সেরকম হবে না। তো মুকুল রায় আজকে এতদিন অসুস্থ, একটু কৃতজ্ঞতা বোধ আছে এই ভদ্রমহিলার? একদিন দেখতে গেছেন? যান না। তিনি যখন যাকে যতদিন প্রয়োজন ব্যবহার করেন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল ডেইলি থেকে পঙ্কজদা, জাগরণ বাংলাতে স্বাগত। অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য, দিবাকর। আমাদের ছোট ইউটিউব চ্যানেল, কিন্তু তুমি আসছো, এটাই বড় কথা। এত বড় চ্যানেলের দর্শক সংখ্যা দিয়ে হয় না। তুমি কি বলতে চাইছো, সেই উদ্দেশ্যটা কত বড়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তোমার উদ্দেশ্য, তুমি যেভাবে সৎভাবে বলো যে আমার এটা উদ্দেশ্য, আমি এই উদ্দেশ্য নিয়ে কাজ করছি, তোমার কিন্তু কোনো ভনিতা নেই। সেই কারণে আমি মনে করি তোমার চ্যানেল যথেষ্ট বড় চ্যানেল, এবং দর্শক সংখ্যা তুমি দেখো অল্প কয়েকদিনের মধ্যে তোমার এই নতুন ইউটিউব চ্যানেল, আগে আরেকটা ইউটিউব চ্যানেল ছিল যেটা 1 লক্ষ দর্শক সংখ্যা ছিল, যে কোনো কারণে হোক জিহাদি আক্রমণের শিকার হয়েছে। তো নতুন চ্যানেলকে অবশ্যই শুভেচ্ছা, আরো বেশি বেশি করে দেখুন, উদ্দেশ্যটা খুব ভালো। যেটা নিয়ে আজকে কথা বলতে চাই, মূলত অমিত শাহ কিছুদিন আগে বাংলায় এসেছিলেন, সেই প্রেস কনফারেন্সে তুমিও ছিলে। সেখানে অমিত শাহ একেবারে জোর দিয়ে বললেন যে 2/3 আসন নিয়ে আমরা এবার বাংলায় ক্ষমতায় আসতে চলেছি। এর আগেও 2021-এর আগেও উনি বলেছিলেন যে 200-র বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় আসবো, এইবার 200 পার, কিন্তু হয়নি, সেই প্রত্যাশা পূরণ হয়নি। এইবার কি তোমার মনে হচ্ছে ওনার বক্তব্যের মধ্যে সেই আত্মবিশ্বাস ছিল এবং সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গে 26-এ ক্ষমতায় আসবে? দেখো, আমি কিন্তু উল্টো কথা বলবো তোমার দর্শকদের। নেতাদের যখন আত্মবিশ্বাস কম থাকে তখন নেতারা কিন্তু ফাঁকা আওয়াজ দেয়, তখন গরমাগরম কথা বলে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিন্তু আসলে ঘোড়ার ডিম কিছুই হয় না। কিন্তু যখন নেতারা কনফিডেন্ট থাকেন তখন কিন্তু তারা নানান কৌশল অবলম্বন করেন, তখন কিন্তু ওই ফাঁকা আওয়াজ তুমি দেখতে পাবে না। 2021, আমি আবারও বলছি, আপনারা অনেকেই সহমত হবেন, কেউ কেউ অসহমত হতেই পারেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন চ্যানেলের কমেন্ট বক্সে। 2021-এ যেটা ছিল সেটা হচ্ছে, 2021-এ কিন্তু তখন বাম কংগ্রেস কিন্তু একটা মানুষের কাছে একটা বিকল্প অবশ্যই একটা জায়গায় ছিল, কারণ সিপিএম দেখো 34 বছর ক্ষমতায় গেছে, সবে 10 বছর হয়েছে। সিপিএম তখনও কিন্তু ময়দানে ছিল, আন্দোলনে ছিল, ময়দানে ছিল, মাঠে ময়দানে দেখা যেত। তখন কিন্তু এই বাইনারিটা তৈরি হয়নি যে তৃণমূলের একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি। 2021-এ কিন্তু সেই ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে, সেই বাইনারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি নয় বিজেপির সঙ্গে, অথবা আপনি নয় হচ্ছেন মমতার সঙ্গে। এবার 21-এ এটা সাকসেসফুলি হয়েছে, এবং তার আগে দেখো যে মাত্র 3টে সিট ছিল, 3 থেকে 100-150 আসন হওয়াটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল। এবং আমি মনে করি যে 100, 110, 120 হওয়ার মতো জায়গায় 2021-এ ছিল। এবার আমরা তখন অতি উৎসাহী ছিলাম, নেতাদের আবেগে আমরাও ভেসেছি। আমি নিজের কথাও বলবো যে হ্যাঁ, আবেগে বিশ্বাস করেছিলাম। কিন্তু পরে বুঝলাম যে পরবর্তীকালে যখন আমরা সময় পেলাম, যখন আমরা মারধর খেয়ে ঘরে ঢুকে গেছি, কেন মারধর খাচ্ছি যখন বিশ্লেষণ করলাম তখন বুঝলাম যে কি কি ঘটনাগুলো হয়েছে। এবং বিশ্লেষণ যখন আমরা করলাম তখন বুঝলাম যে সেটা কিন্তু অনেকটা ফাঁকা আওয়াজ ছিল, ন্যারেটিভ তৈরি করার বিষয় ছিল। পাশাপাশি এটাও বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই স্যালুট। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে গেমগুলো খেলছিলেন সেই গেমের একটা বড় অংশ বিজেপির নেতারা কিন্তু ধরতে পারেনি, যেটা কিন্তু এখন তারা ধরতে পেরেছে। এবং এবার লড়াইটা তুলনামূলকভাবে বলবো 2021-এর তুলনায় সবাই বলছে কঠিন, আমি বলবো লড়াইটা হচ্ছে সহজ। তার কারণ তৃণমূল কিভাবে খেলে সেটা কিন্তু বিজেপির কাছে
একেবারে পরিষ্কার হয়ে গেছে। যেভাবে আইপ্যাককে মাঠে নামানো হয়, যেভাবে কারাপশন করা হয় ভোটিং এর সময়, তৃণমূল আগে যেটা করতো সেটা হচ্ছে রিগিং করতো, ব্যাপক পরিমাণে ভোটের দিন গিয়ে করতো। কিন্তু 2021-এর আশেপাশে ওই প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি দেখো তৃণমূল কিন্তু সব জায়গায় রিগিং করে না, দেখবে ভোটের দিন শান্তিপূর্ণ ভোট হতে দেয়। একটা দুঃখ ছাপ্পা এবার যারা কাউন্টিং এজেন্ট হন, বুথে যারা বসেন, এরা কিন্তু গড়বড় করার চেষ্টা করে, সেটা কিন্তু তাদের ব্যক্তিগত দুর্নীতি। কিন্তু তৃণমূল যেটা চায় সেটা হচ্ছে কাউন্টিং এর আগে তারা মেশিন পত্র এদিক ওদিক করে সেটা খেলে নিতে চায়। এবার পুলিশের যখন ডিউটি চেঞ্জ হয়, সেখানে সন্দেহজনকভাবে গাড়ি ঢোকে, ডিউটি কারা পাচ্ছেন, পুলিশ কাদের হয়ে সাপোর্ট করে। দেখো এই পুলিশ কিছুদিন আগে নন্দীগ্রামে মহিলা পুলিশের যখন সম্মেলন হলো, তখন ওয়েলফেয়ার কমিটির যারা মাথায় আছেন, আমি তাদের নাম নিচ্ছি না, আপনারা সকলেই তাদেরকে চেনেন জানেন, তো তারা স্পষ্টভাবে মঞ্চ থেকে পুলিশকে তুমি কখনো বলতে শুনেছো যে পুলিশ বলছে যে শাসক দলকে জেতাতে হবে, নাম করে বলছেন যে 2026-এর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। এই দৃশ্য কিন্তু ভারতবর্ষে কোথাও দেখা যায় না, এবং এটা হওয়া উচিত না সাংবিধানিকভাবে, কিন্তু এ রাজ্যে হয়। তো এই সমস্ত খেলাগুলো বিজেপি বুঝে গেছে যে আসল ভূতটা কোথায় লুকিয়ে আছে, এবং সেই আসল ভূত মানে সর্ষের মধ্যে যে ভূত, এখন তো দেখছি গোটা সর্ষের কি বলবো, সর্ষের থলেটার মধ্যেই ভূত আছে আর কি। তো তার জন্য বিজেপিকে দেখো এখন কোনো রকমভাবে তারা উচ্চবাচ্য করছে না। ইলেকশন কমিশনের মতো করে কাজ করছে। আমি বিজেপির মুখপাত্র নাই, তাই অনেক কথা আমার বলতে সহজ। সেটা হচ্ছে দেখো ইলেকশন কমিশন যে কাজটা করছে সেটা তো বিজেপির অনিচ্ছা সত্ত্বে করছে না। আমরা বলছি না যে বিজেপি করাচ্ছে, কিন্তু বিজেপির অনিচ্ছাকৃত কাজ তো হচ্ছে না। তো এই কাজের ফায়দাটা বিজেপি পাবে। কারণ হচ্ছে দেখো আজকে যে যেখানে ক্ষমতায় থাকে, শাসক দলই কিন্তু রিগিং হোক বা যাই হোক, যে ভোট দুর্নীতিটা হয় সেটা শাসক দলই করে। তো এ রাজ্যে শাসক দলকে তৃণমূল কংগ্রেস। তো এই যে মরা মানুষের ভোটগুলো, তোমারও অভিজ্ঞতা আছে, আমারও অভিজ্ঞতা আছে। আমার ঠাকুমা মারা গেছেন, বেশ কয়েক বছর হয়েছে, আমার ঠাকুমা ভোট দিয়ে যান। আমাদের যিনি রাজ্য সভাপতি আছেন ভারতীয় জনতা পার্টি, শ্রমিক ভট্টাচার্য, তার বাবা মা ভোট দিয়ে যান। এমনকি আমাদের ব্রাত্য বসুর বাবা মাও ভোট দিয়ে যান। মানে মরা মানুষের ক্ষেত্রে তৃণমূল বিজেপি বাদ বিচার নেই, সবাই সবার মতো করে ভোট দিয়ে যাচ্ছে, এবং সবাই কিন্তু তৃণমূলকেই দিচ্ছে। মানে নিজের ছেলে বিজেপির রাজ্য সভাপতি, বাবা মা তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? তো সেটা তো ধরে ফেলেছে, বিজেপি ধরে ফেলেছে হোক বা নির্বাচন কমিশন ধরে ফেলেছে, তার জন্যই তৃণমূলের এত কান্নাকাটি। এবং এই যে গোটা একটা স্বচ্ছতা পর্ব আসছে, তুমি এসআইআর এর ব্যাপারে বললে, আমি এখানে ছোট্ট একটা বিষয় বলতে চাই। এই এসআইআর পর্বে প্রথমে আমরা দেখলাম ওই মৃত ভোটার যাদের নিখোঁজ, একেবারে সন্ধান পাওয়া যাচ্ছে না, এরকম 58 লক্ষ নাম বাদ গেছে। তারপরে এই যে হেয়ারিং পর্ব চলছে নতুন করে, এখানে 1,35,00,000 উপরে হেয়ারিং তাদেরকে ডাকা হবে যাদের 2002-এর ভোটার তালিকায় নাম নেই, তারা হেয়ারিং এ যাচ্ছে। সেটা নিয়েও তৃণমূল গন্ডগোল করার চেষ্টা করছে, বিধায়ক তৃণমূলের গিয়ে আটকে দেওয়ার চেষ্টা করছে ওই হেয়ারিং। কিন্তু এই হেয়ারিং পর্বে কত নাম বাদ যেতে পারে বলে তোমার মনে হয়? দেখো এটা সঠিক আন্দাজ করা আমার পক্ষে কেন, কারো পক্ষেই সম্ভব না। না, শুভেন্দু অধিকারী যে কথাটা, একটা কথা বারবার অনেকেই তৃণমূলপন্থী যারা আছে তারা বলে যে শুভেন্দু অধিকারী বলেছিল 1 কোটি নাম বাদ যাবে, 1,20,00,000 নাম বাদ যাবে, অমুক নেতা বিজেপির বলেছিল, সুকান্ত মজুমদারের কথাও বলে। সেই টার্গেট কি পৌঁছবে? এতটুকু তুমি দেখো, যদি স্বচ্ছভাবে এসআইআর হয়, কিভাবে হবে? আমি তো নির্বাচন কমিশনের ওই প্রক্রিয়ার অংশীদার হয়নি বা খুব কাছে থেকে দেখার আমার সুযোগ হয়নি, স্বাভাবিকভাবে আমি এক্স্যাক্ট ফিগার বলতে পারবো না। কিন্তু যেটা আমরা বুঝি, সাংবাদিকতা করতে গিয়ে 2 দশক সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে যেটা বুঝতে পারছি, দেখো তুমি যেখানে বসে আছো উত্তর 24 পরগনা জেলা, আমরা যে মানে কি বলবো বিধানসভা এলাকায় আছি, তারও তো একটা অঞ্চল আছে যেখানে বহু বাংলাদেশি লুকিয়ে আছে, সেটা পরিষ্কারভাবে তুমিও জানো আমিও জানি। এটা তো বিরাটির কথা হলো, কিন্তু যেটা মুসলিম ডমিনেটেড এরিয়া বসিরহাট, তাহলে ভেবে দেখো সেখানকার কিরকম পরিস্থিতি। এবং কেন এই কথাটা জোর দিয়ে বলছি, যখন বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছেন, ঘোষিত বাংলাদেশিরা যারা বলছেন মুখে আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা নিয়েছি কিন্তু আমি বাংলাদেশি, আমি এখানকার হাসপাতালে চিকিৎসা করিয়েছি কিন্তু আমি বাংলাদেশি, আমি রেশন নিয়েছি কিন্তু আমি বাংলাদেশি, পরিষ্কারভাবে তারা বলছেন এবং পালিয়ে যাচ্ছেন, যে ভালোভাবে পালিয়ে যাচ্ছেন, খুব ভালো, তারা পালিয়ে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তারা যে পালিয়ে যাচ্ছেন ওই ঘোচাডাঙ্গা বর্ডার দিয়ে, ওই বসিরহাটের ওই এলাকায় স্থানীয় কিছু মুসলিম ব্যক্তি কিন্তু তারা যাতে ভিডিও না করা হয়, ক্যামেরা না করা হয়, তার জন্য কিন্তু সেখানে মহিলা সাংবাদিক, পুরুষ সাংবাদিক সবাইকে কিন্তু সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, মারধর করা হয়েছিল। এটা তো আমরা বুঝতে পারি কওমের প্রতি ভালোবাসা। তো এই কাজ যারা করছিলেন তারা তো নিশ্চয়ই চান না যে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হোক, তারা তো চান না যে বাংলাদেশি ফেরত চলে যাক। কেন চান না, কি চান না, এটা আর বলতে রাখে না, নিজেদের কওমের প্রতি ভালোবাসার জন্য তারা এই কাজ করেছেন। কিন্তু এটা তো দেশের একটা সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন। এই জিনিসটা স্বাভাবিকভাবেই যারা এই জিনিসগুলোকে সাপোর্ট দিচ্ছেন, হয়তো এরাই আধার কার্ডটা বানিয়ে দিয়েছেন,
হয়তো এদেরই কেউ প্যান কার্ডটা বানিয়ে দিয়েছেন, তার জন্যই তো আপত্তি করছেন। আপত্তি করার তো একটা কারণ হবে, কোনো কারণ ছাড়া তো কিছু হয় না। আমরা এখানে বসে কথা বলছি, এটাও তো কারণ ছাড়া হচ্ছে না। তো পৃথিবীতে কারণ ছাড়া কিছু হয় না, সেই কারণ তো খুঁজে দেখার জন্যই কিন্তু গোটা প্রক্রিয়াটা চলছে। সরকার এতদিন ধরে কি করেছে, বিভিন্ন কেন্দ্র সরকারের প্রজেক্টের মাধ্যমে অনেক কিন্তু ডেটা আছে, কারা প্রকৃত ভারতীয়, কারা প্রকৃত ভারতীয় নয়। আমাদের ধরো কোনো কিছু করতে গেলে তো বাবার নাম দিতে হয়, কার বাবার নাম কি, সরকার কিন্তু দীর্ঘদিন ধরে তলায় তলায় এই প্রক্রিয়াটা চালাচ্ছিল। স্বাভাবিকভাবে সরকারের কাছে এখন একটা স্বচ্ছ ধারণা আছে যে কতজন অ্যাকচুয়াল আমার ভারতীয় বাসিন্দা, কতজন আমার নাগরিক আছেন, আর কতজন এর মধ্যে সোর্সের মধ্যে ভূত আছে। এখন শুধু সেই ভূতগুলোকে তাড়াবার অপেক্ষা। তবে আমার যেটা মনে হয়, পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, বিহারে এই পরিমাণ ইনফিল্ট্রেশন নেই। আমার জন্ম বিহারে, আমি ছোটবেলাটা বিহারে কাটিয়েছি। বিহারে কিন্তু এত ইনফিল্ট্রেশন হয় না। তার কারণ হচ্ছে বিহারে দেখো ভাষা হচ্ছে হিন্দি। এবার একজন বাঙালি গেলে তো সে তো আইডেন্টিফাই হয়ে যাবে, কিন্তু বাংলার ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে, ত্রিপুরারও ডাইলেক্ট আবার আলাদা। হ্যাঁ, তো আসামের তো ছেড়েই দাও, আসামে তো ওখানে তো সরাসরি ওরা পছন্দই করে না, ওরা মিয়া বলে ডাকে যারা বাংলাদেশ থেকে আসেন। আর অবশ্যই সেই ক্যাটাগরিকে যাদেরকে আমরা লুঙ্গি বাহিনী বলে চিনি জানি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আমাদের ডাইলেক্টটা খুব কাছাকাছি। আর আমরা যারা ওপার বাংলার বাসিন্দাদের বংশধর বা উত্তরসূরি, তো আমরা যারা বাঙাল ভাষায় কথা বলি, ওদেরও বাঙাল ভাষাটা কিন্তু সেম, যারা বাংলাদেশের দক্ষিণবঙ্গে বাস করে, দক্ষিণ বাংলাদেশে বাস করে, যশোর হোক, খুলনা হোক বা আশেপাশের অঞ্চল, ফরিদপুর অবধি, ঢাকা অবধি। উপরেরটা একটু ডাইলেক্টটা আলাদা, সেটা আবার আমাদের উত্তরবঙ্গের সঙ্গে কিছুটা মিশে। সিলেটের ওই দিকের ভাষা, সিলেটের ভাষা তো বোঝাই যায় না, তো ছেড়েই দাও। চট্টগ্রামের ভাষা তো বুঝতে গেলে আমাকে কান পেতে শুনতে হবে এখনো। তো এই যে সুযোগটাকে কাজে নিয়ে, ডাইলেক্টের সুযোগটাকে কাজে নিয়ে তারা কিন্তু আমাদের সঙ্গে মিশে যাচ্ছে। এবার ওপারে ছিল সিরাজুল ইসলাম, এপারে হয়ে গেছে রাজু বিশ্বাস। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, নিউ টাউনে আমি এরকম বেশ কয়েকটা খবর করেছিলাম যে ওপারে অমুক নাম ছিল, এপারে পুরো হিন্দু নাম দিয়ে আছে, বাড়িতে ঠাকুরের মূর্তিও আছে, প্রণাম করে না, তবা করে নেয়, হ্যাঁ, কিন্তু বাড়িতে রেখেছে ভেগ ধরার জন্য। এরকম অনেক ড্রাইভার আছে। এক ড্রাইভারের তুমি ভিডিও দেখেছো কিছুদিন আগে, যে সে বলছে আমি তো বাংলাদেশে ছিলাম, আমার নাম অমুক ছিল, এখানে এইভাবে করেছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এরা কিন্তু খুল্লা ঘুরে বেড়াচ্ছে। দিদিমণি ভোটের আগে, তোমার মনে আছে যে গত বছর, ভোটের আগে নয়, গত বছর যখন ওই জুলাই আন্দোলনটা সবে দানা বাঁধছে আর কি, সেই সময় বলেছিলেন যে কারো যদি অসুবিধা হয় এপারে চলে আসো। একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে কারো যদি অসুবিধা হয় চলে আসো? এবং পরবর্তীকালে তিনি যখন দেখলেন যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, হিন্দুরা বেশি নিপীড়িত হচ্ছে, আওয়ামী লীগের লোকেদের তো প্রচুর পয়সা, কেউ থাইল্যান্ড পালিয়ে গেছে, কেউ মালয়েশিয়া পালিয়ে গেছে, ভারতে কিছু এসেছেন, লুকিয়ে অবশ্যই এসেছেন, কিন্তু সেই সংখ্যাটা বেশি নয়, অন্য দেশে যারা পালিয়েছেন তার তুলনায় নগণ্য। কিন্তু তার থেকে অনেক বেশি হাজার হাজার মানুষ বর্ডারে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছিল। যে দিদিমণি যখন দেখলেন হিন্দুরা আসতে চাইছে, তখন কিন্তু একদম স্পিকটি নট হয়ে গেলেন, একদম চুপ করে ঘাপটি মেরে বসে থাকলেন। একবারও বললেন না যে কেন বিএসএফ ওখানে হিন্দুদের আটকে রেখেছে, আসতে দাও, আমি শেল্টার দেবো। তখন বলেছিলেন ভারত সরকারের ব্যাপারে, এটা ভারত সরকার তিনি চাপিয়ে দিলেন, কারণ ভারত ভুল হলে ভারত সরকার, আর কৃতিত্ব হলে বলবেন ওই তো আমি বলেছিলাম তার জন্য। তো এইটাই চলছে এখন দিদিমণিকে নিয়ে, এর থেকে বেশি আর কি বলবো বলো। আচ্ছা, আর একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল অমিত শাহর প্রেস কনফারেন্সে, তুমিও ছিলে যেহেতু, সামনে থেকে শুনেছো প্রশ্নটা। সেটিং তত্ত্ব, যেটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, যে তৃণমূলের দের সঙ্গে বিজেপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছে তাদের, অমিত শাহ মোদিজি নাম করেই বলছি, তাদের একটা সেটিং রয়েছে। এই বিষয়টা পশ্চিমবঙ্গের কিছু মানুষ খেয়েছে, কিছু সংখ্যক মানুষ যারা রাজনীতি ওই স্তরে বোঝেন না, তারা হয়তো বিশ্বাস করেছেন যেহেতু পিসি ভাইপো গ্রেপ্তার হচ্ছে না, তৃণমূলের এত নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে, পিসি ভাইপো আসল মাথা, তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, এটা নিয়ে অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি জবাব দিয়েছেন। তবে সেই জবাবে অনেকেই সন্তুষ্ট না। আমি তোমার কাছে জানতে চাইছি এই সেটিং তত্ত্ব নিয়ে তোমার কি মতামত? একদম, আমি শুরু থেকে, খুব ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে, সকলেরই আছে। দেখো, সেটিং করে আমি প্রথমে বলি, এটা হচ্ছে একেবারে বামেদের ন্যারেটিভ, একেবারে সিপিএম এর তৈরি করা ন্যারেটিভ, যেটা সিপিএম নিজে করেছে, সেটা বিজেপির ঘাড়ে চাপিয়েছে। ফিশ ফ্রাই তো আর অমিত শাহ খেতে আসেননি নবান্নে, ফিশ ফ্রাই তো সিপিএম এর লোকেরা খেতে গেছিল। এবং সিপিএম এর এই মুহূর্তে মমতার সঙ্গে আঁতাত করলে লাভ আছে কি? ধরো কোনো নেতা কোথাও ভর্তি হবে, একটা ফোন করলে ভর্তি হয়ে যেতে পারবে। যখন এর আগে সিপিএম যখন ক্ষমতায় ছিল, কংগ্রেসের নেতারা এরকম কিন্তু তলায় তলায় দিল্লি মে কুস্তি, বাঙ্গাল মে দোস্তি, এরকম একটা তাদের ন্যারেটিভ ছিল। এবং তার ফায়দাটা কি হয়, এরা যারা ক্রিমি লেয়ারের বিরোধী দলের লোকেরা থাকে, তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা শাসক দলের কাছ থেকে নেয়। বিজেপির এই নেওয়ার তো জায়গা নেই, কারণ বিজেপি তো ক্ষমতায় আসতে চাইছে। বিজেপি যদি মমতার সাথে সেটিং করলে কি হবে, বিরোধী দল হয়ে থেকে যাবে।
বিজেপি তো ক্ষমতায় আসতে চাইছে, বিজেপি তো রক্ত ঝরাচ্ছে, বিজেপির লক্ষ্য কিন্তু অনেক বড়। বিজেপির নেতাদের দরকার নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে একটা কোনো সুবিধা নেওয়ার। তারা সুবিধা নিলে দিল্লিতে নেবেন, অনেক বড় সুবিধে। সেখানে মধুর ভাণ্ডটা অনেক বড়, অনেক সেখানে পাওনা গন্ডার বিষয় আশ্রয় আছে। তো এবার কেন সিপিএম এটা করেছিল? সিপিএম এই কারণেই করেছিল যে সিপিএম এর লক্ষ্য হচ্ছে যে হিন্দু ভোটটা একটু যদি ভাগ করে নেওয়া যায়। তুই দেখবে দমদমে সিপিএম তো এখানে দমদমে জিতবে এটা তো কেউ আশা করে না, কিন্তু দমদমে মার্জিনটা কম ছিল। কোথা থেকে দক্ষিণ 24 পরগনা থেকে একজনকে উড়িয়ে নিয়ে আসা হলো, এখানে ক্যান্ডিডেট করা হলো, বেশ 50,000 মতন ভোট কেটে নিলেন সুজন চক্রবর্তী। তুমি দেখবে এই উত্তর দমদমে যিনি আমাদের সিপিএম এর শেষ বিধায়ক ছিলেন, তিনি হঠাৎ করে বরানগরে চলে গেলেন। ওরা বুঝতে পারে যে দেখো যেখানে খুব ক্লোজ ফাইট আছে তৃণমূলের সঙ্গে বিজেপি, যেখানে ওরা প্রার্থী হলে কিছু ভোট কেটে নিয়ে বিজেপিকে হারানো যাবে এবং তৃণমূলকে জেতানো যাবে, তারা সেই কাজগুলো করেন। ফলে আমরা যদি কাজের দিক থেকে বিশ্লেষণ করি, পুরো বুঝতে পারি যে সিপিএম এর সঙ্গে সেটিং আছে। এবং মোহাম্মদ সেলিম ঘনিষ্ঠ মহলে বলেছেন, একদম নাম করে তোমাকে বলছি, মোহাম্মদ সেলিম ঘনিষ্ঠ মহলে বলেছেন মমতা আমাদের শত্রু, কিন্তু বিজেপি আমাদের আদর্শগত শত্রু, মানে বড় শত্রু। ওই সিপিএমের একটা কথা আছে না যে বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়, তো এইটা হচ্ছে সেরকম। মমতাকে বাঁচিয়ে রাখতে হবে, তার কারণ হচ্ছে বিজেপিকে আটকাও। ফলে সেটিং ফেটিং কোনো বিষয় না। সেটিং করে লাভটা কি হবে? সেটিং করে তো তারা বিরোধী থাকবে, তারা তো বিরোধী আছে, আর কি পাবে? অনেকে বলে যে কেন্দ্রে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিলে ওয়াকআউট করে যান। মমতা বন্দ্যোপাধ্যায় তো ওয়াকফে তো একেবারে বিরোধিতা করিয়েছেন, আটকানো গেছে? যায়নি তো। এর আগে মুসলিমদের রিলেটেড যে কোনো বিষয় হলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম স্ট্রং বিরোধিতা করেন। হ্যাঁ, এবং একটা বিষয়ে আমি বলতে চাই, ব্যক্তিগত স্তরে আক্রমণ। অনেক রাজ্যেই বিরোধী আছে যেখানে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, সেখানেও মোদিজির বিরোধিতা হয়, অমিত শাহর বিরোধিতা হয়, বিজেপির বিরোধিতা হয়। কিন্তু এইভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ, দুঃশাসন, এই যে ঘোরাবো, এই যে কথাগুলো, সেটিং থাকলে কি এই কথাগুলো বলা যেত? এবং বিজেপি নেতাদের উপরে, তুমি কর্মীদের উপরের কথা আমি ছেড়ে দিলাম, কর্মীরা মার খাচ্ছে, খগেন মুর্মুর উপরে আক্রমণ, শঙ্কর ঘোষের উপরে আক্রমণ, সিপিএম নেতাদের উপরে তো এরকম আক্রমণ হয় না। সুজন চক্রবর্তী কোন রকম সিকিউরিটি ছাড়া ঘুরে বেড়াচ্ছে, শতরূপ ঘোষ কোন রকম সিকিউরিটি ছাড়া ঘুরে বেড়াচ্ছে। দেখো আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মহিলা, ভদ্র মহিলাকে প্রণাম করছি, কিন্তু যেই ধরনের মহিলা উনি হচ্ছেন কারোর সাথে সেটিং, ওনার সেটিং একটাই, উনি নিজে ক্ষমতায় থাকবেন, ওনার নিজের আখের যতক্ষণ গোছানো যায় উনি সেটাতে আছেন। সেটিং ফেটিং উনি কারোর সাথে করেন না, ওনার একটাই সেটিং, ক্ষমতায় টিকে থাকতে হবে। তুমি দেখো আজকে মুকুল রায় তো এই দলটা প্রতিষ্ঠা করেছিল, এই দলটা মুকুল রায়ের নামে রেজিস্টার হয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় পরে যোগ দিয়েছিলেন, আমরা তখন খুব ছোট, কিন্তু খবরের কাগজে পড়েছি, দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বইও আমার কাছে ওখানে আছে, তো সেই বইও তুমি দেখতে পাবে। তো মুকুল রায় আজকে এতদিন অসুস্থ, একটু কৃতজ্ঞতা বোধ আছে এই ভদ্রমহিলা? একদিন দেখতে গেছেন? যান না। তিনি যখন যাকে যতদিন প্রয়োজন ব্যবহার করেন। আজকে দেখো রাজীব কুমার এই 1 তারিখ গেল, সেদিন রাজীব কুমারের কিন্তু রিটায়ারমেন্টের ডেট, ঠিক আছে? এই মাসে 31 তারিখ অবধি রাজীব কুমার সর্বোচ্চ চাকরি করতে পারবেন। IAS-IPS-দের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন থাকে, যে মাসে তারা রিটায়ার হন গোটা মাসটা কন্টিনিউ করেন, বেতন নেন। রাজীব কুমারকে ফাঁসিয়ে দেবেন বলে দেখেছো একটা ওনার নামে তদন্ত কমিটি করে বসিয়ে রাখলো। রাজীব কুমার রিটায়ার হয়ে যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে অনেক রহস্য ফাঁস হয়ে যাবে। কি লাল ডায়েরি, কালো ডায়েরি, অনেক ডায়েরি, কি সব পেন ড্রাইভ নাকি রাজীব কুমারের কাছে আছে, অনেকে বলে কুণাল ঘোষের কাছেও প্রতিলিপি আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর সুদ মহিলা, তিনি কি করেন, সবাইকে হাতে রাখেন এবং প্রয়োজন অবধি ব্যবহার করেন। তো বিজেপি কি এটা জানে না? যাকে চাণক্য বলা হয়, যিনি সারা ভারতবর্ষ চালায়, তিনি কি জানেন না? ফলে এটাকে সেটিং ফেটিং কিছুই না, এটা বামেদের ন্যারেটিভ। কেন ন্যারেটিভ, কি কারণে বামেরা কেন নিজেদের পাপ অন্যের ঘাড়ে চাপাচ্ছে, সবই তোমাকে বললাম, দর্শকদেরও ওপেনলি বললাম। আর এবার আমার যেটা যে সাথে সামনাসামনি দেখা করে বা কথা বলে যেটা মনে হলো, সেটা হচ্ছে দেখো তারা যেহেতু ক্ষমতায় আসতে চাইছেন, অনেক কিছু ফেলে রেখেছেন, ঠিক আছে? আজকে আমি একজন বিজেপির সর্বোচ্চ নেতার ঘরে গিয়েছিলাম, কথা হয়েছে, বিশেষ করে সঙ্গে আমি পরে আসছি এই বিষয়টা নিয়ে, অবশ্যই কথা বলবো। এই জিনিসটা আমি বলিনি, সেটা হচ্ছে যে তিনিও কিন্তু ক্লিয়ার না যে বিজেপি অ্যাকচুয়ালি কি করতে চাইছে, ঠিক আছে? কারো কাছে কোনো খবর নেই। আমি যদি বলি আমি সব জানি, মিথ্যে কথা বলা হবে। কিন্তু বিজেপি যে কিছু একটা ভেবে রেখেছে, অমিত শাহ যে কিছু একটা ভেবে রেখেছেন, কিছু একটা করবেন, সেটা না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, না সুকান্ত মজুমদার জানেন, না শ্রমিক ভট্টাচার্য জানেন। স্বাভাবিকভাবে সেটা আমরাও জানি না, কিন্তু বিজেপি একটা মারাত্মক গেম প্ল্যান নিয়ে আসছে। কিন্তু শোনা যাচ্ছে এটা যে এই পৌষ মাস, মল মাসটা শেষ হলে আমাদের শুভ কাজ শুরু হয়। তো
এই জানুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 15 তারিখ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিসিশন তুমি দেখতে পাবে, এইটুকুন একটা আভাস আমরা অমিতজির কাছ থেকে পেয়েছি। এবং তারপরে কিন্তু তৃণমূল আর নিঃশ্বাস নেওয়ার মতো জায়গায় থাকবে না, এটা কিন্তু সুকান্ত মজুমদার স্পষ্টভাবে আগের ইন্টারভিউতে আমাকে বলেছেন। কিন্তু কি হবে কেউ বলছেন না, জানেন না কি করে বলবেন। ভয়ঙ্কর ডিসিশনের কথা বললা, তোমরা তো অনুমান করতে পারো, তোমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, সাংবাদিক ছিলে একটা সময়, এখনো তো মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করো না, কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে কাজ করো। এই যে তুমি বললে ভয়ঙ্কর কিছু হতে পারে, এইখানে কি তৃণমূল থেকে লোক আনার সম্ভাবনা আছে? ওই যে যেটা 2021-এর আগে আমরা দেখেছিলাম, নির্বাচনের ঠিক আগে তৃণমূল থেকে একেবারে লোক এনে ঝাঁকে ঝাঁকে জয়েন করিয়ে তাদের হাতে টিকিট তুলে দেওয়া একেবারে ভোটের আগে, তার ইম্প্যাক্ট তো ভালো কিছু পড়েনি, তুমিও জানো। এরকম কিছু সম্ভাবনা কি রয়েছে এইবার? এরকম কিছু হতে পারে? এটা যাতে না হয় তার জন্য প্রথমেই একটা কমিটি তৈরি করা হয়েছে। কমিটির মাথায় রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আচ্ছা, এই কমিটির কাজ হচ্ছে, এখন কেউ চাইলেই কেউ ঝান্ডা ধরিয়ে দিতে পারবে না। আগের বার দিলীপ দা অনেককে ঝান্ডা ধরিয়েছিলেন, যে যেখানে পেরেছেন ঝান্ডা ধরিয়েছেন, কৈলাস বিজয়বর্গীয় ঝান্ডা ধরিয়েছেন। এখন কিন্তু সেরকম হবে না। এখন হেস্টিংসের অফিসেও ওদিকে জয়েন হচ্ছিল, এদিকে মুরলীধর সেনও জয়েন হচ্ছিল, যে যার মতো পারছিল ঝান্ডা ধরিয়ে জয়েন করে। চিটিংবাজ, ডাকাত, তৃণমূল, তোলামূল, ভদ্রলোক, খারাপ লোক কেউ বাকি ছিল না। মানে সেই সময় যদি তুমিও গিয়ে বলতে আমি বিজেপিতে যোগ দিতে চাই, উইদাউট এনি ভেরিফিকেশন তুমিও যোগ হয়ে যেতে, আমি তো হতেই পারতাম, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু যাই হোক, আমরা করিনি সেই সময়। তো এবার সেটা যাতে না হয়, এই প্রশ্নটা এই কারণেই করলাম, সাধারণ অনেক কর্মী সমর্থকরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে এই প্রশ্নটা করে, আমি তাই তোমাকে একদম তোমাদের দর্শকদের জন্য বলি, দেখো তুমি দেখো রাজন্যা আর প্রান্তিকের মতন একটা চুনোপুটিকে নেওয়ার জন্য এত গন্ডগোল হয়ে গেল, তাহলে বড় যদি কেউ আসতে চায় তাদের জন্য কি ইয়ে হবে? কেউ যদি আসতে চায় তলায় তলায় কাজ করুন, বিজেপির এটা সিগন্যাল, তলায় তলায় আপনি কাজ করুন, দলকে, আমাদের দলকে উপকার করুন। কিভাবে করতে পারবেন বলুন, করুন, কিন্তু প্রকাশ্যে এখন কাউকে নেওয়া যাবে না। কারণ যেই আসবে সবার আগে তো তাদের তো টিকিটের একটা ধান্দা থাকে। অবশ্যই, তো টিকিট এবার তারাই পাবেন যাকে অমিত শাহ, এবিএম বা যারা মাথায় আছেন বা ইলেকশন কমিটিতে যারা থাকবেন, একটা সম্মিলিত একটা সিদ্ধান্ত হয় বা হবে। তো স্বাভাবিকভাবে টিকিট যাতে এই সব ঝামেলাই না তৈরি হয়, তার জন্য উল্টোপাল্টা কাউকে নেবে না। সমাজে যদি কেউ ভদ্রলোক থাকে আবেদন করবে, কোনো নেতার মাধ্যমেই তো আবেদন হবে, আবেদন জমা পড়বে, তার স্ক্রুটিনি হবে এবং তারপর ক্লিয়ারেন্স হবে। কিন্তু আগের বার 2021-এর মতন ওই তুমি কয়লা মাফিয়া, বালি মাফিয়া, কোনো ফেরেববাজকে দলে আসতে দেখছো না, দেখবে না, এটা কিন্তু জোর গলায় বলে দেওয়া যেতে পারে, এইটুকু যতটা আমি জানি আর কি। আচ্ছা, একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, বড় প্রশ্ন, সেটা হচ্ছে দিলীপ ঘোষের কামব্যাক। আমরা দেখলাম একেবারে অমিত শাহজির যাওয়ার শেষ দিনে, মানে ফেরত যাওয়ার শেষ দিনে তিনি একটা বৈঠক ডাকলেন, সেই বৈঠকে দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিল, দিলীপ ঘোষ উপস্থিত ছিল। সেখান থেকে একটা জল্পনা শুরু হয়েছিল যে দিলীপ ঘোষ কামব্যাক করছে, এবং গতকালকে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য এবং আরেকজন যিনি আছেন অমিতাভ চক্রবর্তী, তাদের সঙ্গে একেবারে সল্টলেকের যে পার্টি অফিস রয়েছে সেখানে দিলীপ ঘোষ 1 ঘন্টার উপরে বৈঠক করেছে একান্তে। তারপরে একেবারে প্রেস মিট করলো, এবং দিলীপ ঘোষ যে ফিরছে, স্বমহিমায় ফিরছে, এটা পরিষ্কার হয়ে গেছে। তুমি আজকে দেখলাম গেছিলে, তো কথাবার্তা হয়েছে নিশ্চয়ই। তো দিলীপ ঘোষের এই কামব্যাকটাকে তুমি কিভাবে দেখছো? এটা কি ভালো হবে বিজেপির জন্য? আমি এটাকে দিলীপ ঘোষের কামব্যাক হিসেবেই দেখছি, কিন্তু দিলীপ দা আজকে আমাকে বলেছেন আমি কি দলের বাইরে ছিলাম, কামব্যাক আবার কিসে, আমি তো দলেই ছিলাম। হ্যাঁ, আমাকে কেউ গুরুত্ব, এটা তো শ্রমিক ভট্টাচার্যও বলছে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে দিলীপ ঘোষের কামব্যাক। এবার দেখো দিলীপ দা, আমি দুটো জিনিস বলি, দিলীপ দা দলে থাকলে কি হবে, দলে না থাকলে কি হবে। দেখো, ওই দিলীপ দা দলে না থাকলে যেটা হবে সেটা হচ্ছে এক বালতি দুধের বালতিতে হচ্ছে ওই 1 ফোঁটা চোনার মতন। উনি যদি উল্টো পাল্টা কিছু বলেন, একটা দলের রাজ্য সভাপতি ছিলেন, ওনার টাইমে সব থেকে বড় সাকসেস এসেছে বিজেপির জন্য। তিনি যদি দল বিরোধী কথা বলেননি কখনো দল বিরোধী, তিনি কিছু ক্ষোভের কথা বলেছেন, অন্যান্য কথা বলেছেন, কিন্তু দল বিরোধী কথা বলেননি, যাই করে থাকুন। কারণ আরএসএস এর স্বয়ংসেবক তো দীর্ঘদিনের, এবং ওনার অনেক দায়িত্বও ছিল। তো এরকম একটা ব্যক্তি রাজ্য সভাপতি ছিল, সে যদি দলের নামে নিন্দামন্দ করে, সেটা কি বিজেপিকে খুব একটা সুবিধা দেবে কি? দেবে না, তাও নির্বাচনের আগে। আর দিলীপ দা দলে থাকলে কি হবে? উনি দলের যে সাকসেসটা এনে দিয়েছেন, ওনার কাছে তো নিশ্চয়ই কিছু না কিছু তো রাজনৈতিক অভিজ্ঞতা আছে। অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, কিন্তু তিনি তো দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, জিতেছেন, এবং এবারের পরাজয়টা নিয়েও অনেক রকমের বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু তিনি যেটা থাকলে হবে, বিজেপির একটা এককাট্টা চেহারা, এককাট্টা ছবি ধরা পড়বে, যেটা বিজেপিকে খুব মোরাল বুস্ট দেবে।
এবং প্রত্যেক এরকম লেভেলে যারা পৌঁছে যায় তাদের একটা অনুগামী বেস থাকে। এরা যদি ভোটের সময় বিজেপির হয়ে কাজ করে, এটা তো বিজেপির একটা বেনিফিট, বাড়তি বেনিফিট। যারা বসেছিল এতদিন, দিলীপ ঘোষকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগই হচ্ছেন একেবারে পুরনো বিজেপির লোক আর কি, যারা দেখেছেন বিজেপি খুব নেতিয়ে পড়া দল, হঠাৎ করে একজন কোথা থেকে একটা উল্কার মতন এসে বিজেপিকে চাঙ্গা করলো। দিলীপ ঘোষের এরকম একটা ইমেজ আছে। তো সেই সমস্ত পুরনো লোকরা দিলীপ ঘোষকে দেখে আবার ঝাঁপাবে। দিলীপদার নিজস্ব একটা ফ্যান বেস আছে, তারাও উল্টোপাল্টা এতদিন বলতো, তারা এখন বিজেপির পক্ষেই কথা বলবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দিলীপ ঘোষকে যদি খড়গপুর সদরে টিকিট দেওয়া হয়, দল কোথায় টিকিট দেবে সেটা দল বলবে, কিন্তু খড়গপুর সদরে দিলে কিন্তু উনি এবারও জিতবেন। ফলে দিলীপ ঘোষের যে থাকা, দিলীপ ঘোষ হোক, সুকান্ত মজুমদার, তুমি দেখবে অনেকে অনেক রকম গুজব ছড়িয়েছিল যে সুকান্ত বাবুর সঙ্গে শুভেন্দু বাবুর নাকি সম্পর্ক ভালো নেই, বনিবনা নেই। এ কথা সত্যি বলে আমি বিশ্বাস করি না। কিন্তু এখন দেখো ওই ন্যারেটিভটাকে ভাঙার জন্য সবাই এক কাট্টা হচ্ছেন। মাঝে আবার গুজব রটিয়ে দেওয়া হলো শুভেন্দু বাবুর সাথে নাকি আমাদের শ্রমিক ভট্টাচার্যের সম্পর্ক নাকি ভালো নেই। খবর করার জন্য, ভিউ এর জন্য অনেকে করতেই পারেন, পেটের দায়, অসুবিধার কিছু। বিশেষ করে তৃণমূলের ডিজিটাল তৃণমূলে অনেকে আছেন ডিজিটাল যোদ্ধারা, টাক কেউ কেউ আছেন, আবার কেউ আবার মুখে অনেক চুল আর কি, দাড়ি। তো এরা করছে, অসুবিধার কিছু নেই। দিলীপ ঘোষের কামব্যাকের পরে, এই যে দিলীপ ঘোষ ফিরছেন, এই যে হাওয়াটা তৈরি হওয়ার পরে আমি দেখলাম কিছু ওই তৃণমূলের ডিজিটাল যোদ্ধা ইউটিউবার, তুমি বললে টাক মাথা করে, আমি নাম বলছি না, সে একেবারে শুভেন্দু, আমারও চুল উঠছে, না পুরোপুরি টাক মাথা। আমি দর্শকরা বুঝে গেছে আমি কার কথা বলেছি, তুমি তো তৃণমূল করো না। তো ব্যাপারটা হচ্ছে, সে বলেছিল যে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমানোর জন্য নাকি অমিত শাহ দিলীপ ঘোষের গুরুত্ব বাড়াচ্ছে, দিলীপ ঘোষকে ফিরিয়ে আনছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যে শুভেন্দুকে ছেঁটে ফেলার চেষ্টা করছে বিজেপি। তো এটা কি তোমার মনে হয় সত্যি? আজকে এটা নিয়ে আমি যদিও ভিডিও তৈরি করেছি। সমস্যাটা কি হচ্ছে, এক একজনের এক একটা স্কুলিং হয়। ধরো আমরা সাংবাদিকতা শুরু করেছি, যেখান থেকে শিখেছি সেখানকার স্কুলিং আছে। ও যার কাছে শিক্ষাগুরু, ওর যেখানে পড়েছে, যে জেল খেটেছিল ভদ্রলোক, তো ওর যে স্কুলিং আছে সেখানে দেখবে এই চক্রান্ত, এই ধরনের ন্যারেটিভ, এই কারো বিরুদ্ধে একটা ভুয়ো খবর করে দেওয়া। আমাদের ছোটবেলায় যখন আমরা জার্নালিজম পড়ছিলাম আর কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটা পড়ানো হতো ইয়েলো জার্নালিজম। এখন সেই ইয়েলো জার্নালিজমটাই দেখছি যে মেইন স্ট্রিম জার্নালিজম হয়ে গেছে। তো এই ধরনের ওরা করে ভিউয়ের জন্যই, তো অসুবিধার কিছু নেই, এতে ভিউ ওদের হয়, কম বেশি হয়। তৃণমূলের লোক শুনতেও পছন্দ করে গুজব শুনতে। মানে তোমার মনে আছে 21শে জুলাই দিলীপ ঘোষ জয়েন করছে, এটা নিয়ে একজন সাংবাদিক একেবারে বলে দিল দিলীপ দা আসছে, দিলীপ দা জয়েন করবে, দিলীপ দার সাথে কথা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পুরো প্রচার করে দিয়েছে। এটা দিলীপ ঘোষকে ইচ্ছাকৃতভাবে পুরো ড্যামেজ করার জন্য করা হয়েছিল। একেবারে যে কাজ হয়নি সে কথা আমি বলবো না। অবশ্যই দিলীপ দাও সেই সময় যেভাবে একরোখা মনোভাব নিয়েছিলেন, তাতে তারও ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। আজকে দিলীপ দাকে বলছিলাম, তখন তিনি বললেন নেগেটিভ প্রচারটাও প্রচার ভালো হয়েছে, আমাকে দায়িত্ব দেয়নি, ভালো হয়েছে। তো উনি হচ্ছেন এরকমই, উনি হচ্ছেন আবেগতাড়িত মানুষ। উনি না খুব মানে ক্যালকুলেট করে পলিটিক্স করার লোক না, উনি হচ্ছেন ইচ্ছা হয়েছে করেছি, তোমার যা করা তুমি এবার করে নাও। আমি দিলীপ ঘোষ আমি বলে ফেলি একেবারে ঠোঁট কাটা। তো মূল জায়গায় আসি আর কি। তো যেহেতু এই ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে যে অমুকের সাথে অমুকের ঝগড়া, অমুকের সাথে অমুকের বিবাদ, তো তারাও এই ন্যারেটিভটাকে ভাঙতে হবে। কারণ আজকালকার যুগে ডিজিটাল যে ন্যারেটিভগুলো তৈরি হয়, এটা কিন্তু মানুষের মনে স্ট্রাইক করে, কর্মীদের মনে অবশ্যই স্ট্রাইক করে। বিজেপির মতো দলের খবর বিজেপির একটা লেভেলের পর নেতারা জানতে পারে না, দুর্ভাগ্য সৌভাগ্য বা এটা দলের কাঠামো, এরকম একটা ব্যাপার আছে। ফলে এই ন্যারেটিভগুলোকে ভাঙার জন্য তারা যেহেতু চেষ্টা করছেন, তারা দেখাচ্ছেন যে না এটা মিথ্যে, এই ধরনের কোনো ব্যাপার নেই, আমরা এক কাঠা আছি। তো সবাই একসাথে হচ্ছেন, এটা কিন্তু খুব ভালো ইঙ্গিত। মানে বোঝা যাচ্ছে যে বিজেপি এবার কিন্তু খুব সিরিয়াস পলিটিক্সটা করছে এবং খুব শুভ সংকেত। মানে ওই যে বলে গেছেন না অমিত শাহ যে 15ই এপ্রিল হচ্ছে এক্সপায়ারি ডেট এই সরকারের, সত্যি যদি এই সরকারটাকে এক্সপায়ার করতে হয় তাহলে এগুলোর কিন্তু প্রয়োজন আছে। একটা বিষয় আমি দেখেছি, এর আগেও দিলীপ ঘোষ একেবারে শুভেন্দু অধিকারীর জন্মদিনে গিয়ে শুভেন্দু অধিকারীকে মিষ্টি খাইয়েছে, একসঙ্গে তারা সভা করেছে, একসঙ্গে বসে অনেক গল্প গুজব করেছে। কোথাও আমরা দুজন নেতার মধ্যে দ্বন্দ্ব দেখিনি। এবং আমি যতটুকু কথা বলেছি, দিলীপ ঘোষ হোক বা শুভেন্দু অধিকারী হোক, আমি দেখেছি দুজনের মধ্যে খুব ভালো মিল রয়েছে। এবং যে খবরটা আমি পেয়েছি, এই প্রস্তাবটা কিন্তু অমিত শাহকে এবং শ্রমিক ভট্টাচার্যকে দিয়েছিল শুভেন্দু অধিকারী, যে সবাইকে নিয়ে কাজ করার সময় এটা দিলীপ ঘোষের মধ্যে যদি কোনো ব্যাপার থাকে, তিনি যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেটা মিটিয়ে নিয়ে এক হয়ে কাজ করতো। এটা তোমার কি মনে হয় সত্য ব্যাপারটা? দেখো, নেতাদের না প্রচুর ব্যস্ততা থাকে। আমি সুকান্তদার সাথে যখন কথা হচ্ছিল,
সুকান্তদার বাবা এই মুহূর্তে কিন্তু হাসপাতালে ভর্তি, অনেকে জানতে পারে অনেকে নাই জানতে পারে। তো সেই ভদ্রলোক নিজের বাবাকে দেখতে যেতে পারছে না, এই বেদনা তার মধ্যে কাজ করে না? তাকে জানতে হচ্ছে, তার যে পিএ, আমি নামটা বলছি না, তার পিএর মাধ্যমে জানতে হয়েছে যে হ্যাঁ রে আমার বাবা কেমন আছে, কথা বললো, কি বললো, কতটা উন্নতি হলো। তার ছোট্ট মেয়ে আছে, সে মেয়ের সঙ্গে দেখা করতে পারে না, হয়তো 2-3 দিন পর কথা হয়, এই বেদনাগুলো কাজ করে না? তো নেতাদের এত সময় নেই কারো বিরুদ্ধে চক্রান্ত করবে। বিজেপি পার্টি এমন একটা পার্টি যাতে কর্মী সংখ্যা আমরা ভাবি অনেক বেশি আছে, কিন্তু কর্মী সংখ্যা তৃণমূলের তুলনায় তো কম। এত বেশি নেতাদের কাজ থাকে যে তারা ঠিক টাইম মতো খেতে পারে না, ওই একটা ট্যাবলেট কখন খেতে হবে কোনো একটা অসুস্থতার, এবং সামনে এখন বড় লড়াই, এত লড়াই, একেবারে হয় এইবার নয় নেভার, বিজেপি বলছে কে মানে কাঠি দেওয়ার তাদের ছেড়ে দাও, তাদের ঠিক মতো চুল আঁচড়ানোর সময় নেই, কে কার পিছনে কাঠি করে বেড়াবে, এগুলো সম্পূর্ণ দেখো এটা হয়। এবং দলের মধ্যে যে একেবারে কারো পছন্দ অপছন্দ যে হয় না এমনটা নয়, কিন্তু বিজেপির দলের মধ্যে কাউকে কাঠি করার তোমার সুযোগ নেই। কারণ দেখো এটা তো হায়ারার্কি মেনটেন করা দল, দিল্লি থেকে একটা সিদ্ধান্ত হয়, যদি অমিত শাহ কোনো সিদ্ধান্ত নেন সেখানে শুভেন্দু অধিকারীকে সিদ্ধান্তকে বলতে পারেন যে এটা আপনি ভেবে দেখুন, এইভাবে ভেবে দেখুন, কিন্তু উনি কি বলতে পারবেন অমিত জি আপনি ঠিক করছেন না, আপনাকে বদলাতে হবে না? তো এই পার্টিটা এরকমই, কে কাকে কোথায় টিকিট দেবে। অমিত শাহকে কি আমি একদম তোমাকে খোলাখুলি বলি দর্শকদের, যেটা নিয়ে বিতর্ক যে দিলীপ দার টিকিট নাকি শুভেন্দুবাবু কেটে দিয়েছিলেন, এরকমটা বলা হয়, আমি একদম খোলাখুলি বলছি, বাদ বিচারের কিছু নেই। অমিত শাহ যদি টিকিটটা ঠিক করে দেন, শুভেন্দু অধিকারী হোক বা শ্রমিক ভট্টাচার্য হোক, কারোর টিকিটটা কাটার ক্ষমতা হবে না তো। স্বাভাবিকভাবে ওনারা মনে করেছেন যে কাকে কোথায় টিকিট দেওয়া দরকার, এবার সেটা ব্যাকফায়ার করতে পারে। দেখো সব এরকম অনেক এক্সপেরিমেন্ট হয়, অনেক এক্সপেরিমেন্ট তো হয়, তার হয়তো ব্যাকফায়ার করেছে, তারা বুঝতে পেরেছেন, তার জন্যই বুঝেছেন যে কেন ব্যাকফায়ার করেছে, কি করেছে, তার জন্যই তো ওনারা এই এসআইআর গুলো করছেন। এসআইআর হচ্ছে আসল ওষুধ, মানে ডায়াবেটিস হলে ওই মেন ওষুধ একটা দেয় না, যেটা গেলে চট করে ডায়াবেটিস কমে যায়, ইনসুলিনের মতন, এটা কিন্তু ইনসুলিনের মতন এসআইআর কাজ করবে। তারপরে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিছু জানি আমি, কিছু জানি না, এবং যা না জানা সংখ্যাই বেশি, জানা সম্ভব না। বিজেপি পার্টির যারা ওই আন্দাজে ঢিল মারে তারা বলতে পারে যে হ্যাঁ আমি জানতাম, অমুক জানতাম, কিন্তু এই পার্টির সব কিছু জানা যায় না, এটা একদম তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি। শেষ বলে এটাই শেষ করি যে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আমি কিন্তু কোনো নেতার কাছে শুনতে পাইনি। বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, আগামী দিনেও হবে, সময় দিচ্ছেন তারা একে একে, তো এই ধরনের আমি কিন্তু কিছু খুঁজে পাইনি। এবং পরিষ্কারভাবে তাদের জিজ্ঞাসা করেছি, তারা বলেছেন যে মানে কারো খাওয়ার সময় নেই, কারো মানে কাঠি করার সত্যি সময় কারো কাছে নেই, একদম অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট। আপনারা দর্শক শুনলেন পঙ্কজদার সঙ্গে একেবারে খোলামেলা আড্ডা, অনেক কিছু নিয়ে আলোচনা হলো। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে জাগরণ বাংলা, খুব ভালো কাজ করছে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একদম ফ্রি। সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস করুন এবং নিয়মিত খবর দেখুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।